তাহলে দেখো আমাদের কোর্সের টাইটেল তো তোমরা জানোই, এগ্রো ইন্ডাস্ট্রিয়াল এন্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি কোর্স আমরা এখানে পড়বো। এগ্রো ইন্ডাস্ট্রিয়াল এন্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি কোর্সের ভিতরে তোমার আমাদের যেটা টপিক তোমার নিউক্লিয়ার কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা তোমাদেরকে আমি আর ডক্টর কাজী ফরহাদ কাদির স্যার, প্রফেসর কাদির, আমরা দুজন মিলে পড়াবো তোমাদের নিউক্লিয়ার কেমিস্ট্রি। তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো, বিশেষ করে আজকে বা আগামীকালকে আমাদের পরের ক্লাসটা, এই দুইটা ক্লাসের অনেক জিনিস দেখবা যে তোমাদের কিছু কিছু রিপিটেশন বা অভিজ্ঞতা আছে, জানা আছে, এরকম জিনিস অনেকগুলা হবে। তো নিউক্লিয়ার কেমিস্ট্রিতে একটু তোমরা খেয়াল করো যে আমাদের যে তোমার সিলেবাসের যে অংশটা আছে, কনসেপ্ট অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়াইডস, রেডিও অ্যাক্টিভিটি, রেডিও নিউক্লিয়াইডস, nature and properties of radionuclide reaction, interaction of radiation with matter, radioactive decay and half life। তোমরা একটু পরে আসছো মনে হয় radioactive decay, half life। তারপরে আমরা রেডিও কার্বন ডেটিং নিয়ে পড়বো, রেডিয়েশনের ইউনিট, রেডিয়েশন কিভাবে ডিটেক্ট করতে হয়, রেডিয়েশন ডিটেকশন, দেন ট্রেসার, রেডিও ট্রেসার টেকনিক্স, আর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রেডিও আইসোটোপ ইন এগ্রিকালচার। অ্যাপ্লাইড যে দুটো জিনিস আমাদের জন্য, অ্যাপ্লিকেশনটা পড়াবেন আমাদের, দেখো কালার আলাদা কালার দেয়া আছে, ফরাদ স্যার পড়াবেন অ্যাপ্লিকেশন, মূলত আমাদের যে রেডিয়েশন যেখানে যে আমরা পড়তেছি নিউক্লিয়ার কেমিস্ট্রি, এটা কোথায় অ্যাপ্লাই হবে, কিভাবে অ্যাপ্লিকেশন আমাদের করা লাগবে, আর বাকি কনসেপচুয়াল জিনিসগুলা সবগুলাই পড়াবো আমি। তোমাদের মিউট করে নাও, প্রয়োজন না হইলে মিউট থাকাই ভালো। ও তারপর পরে যদি কেউ কোনো কথা বলতে চাও তখন আনমিউট করে নিও। একটু বইয়ের রেফারেন্স তোমরা লিখে রাখো, আমাদের বই লাগে ভাইবার সময়, অনেক সময় আমরা ধরি যে তোমার কার্ডস এন্ড লেজারের একটা বই, নিউক্লিয়ার এন্ড রেডিও কেমিস্ট্রি ফান্ডামেন্টালস এন্ড অ্যাপ্লিকেশন, খুব ভালো বই। তোমার এগুলোর সফট কপিও আমাদের কাছে আছে, তোমরা চাইলে কিন্তু নিতে পারবা। নিউক্লিয়ার এন্ড রেডিও কেমিস্ট্রি ফান্ডামেন্টালস এন্ড অ্যাপ্লিকেশন, নিউক্লিয়ার এন্ড রেডিও কেমিস্ট্রি ফান্ডামেন্টালস এন্ড অ্যাপ্লিকেশন। আর একটা বই তোমার মডার্ন নিউক্লিয়ার কেমিস্ট্রি, লাভল্যান্ডের বই নামে পরিচিত, এটা লাভল্যান্ড এটাল, মডার্ন নিউক্লিয়ার কেমিস্ট্রি। আমাদের এই যে টপিকগুলো পড়ানো হবে এর ম্যাক্সিমামটাই তোমার এই বই থেকে হেল্প নেয়া। মডার্ন নিউক্লিয়ার কেমিস্ট্রি, লাভল্যান্ড এটাল। দেন তোমার চপিনের বই, চপিন এটালের বই হচ্ছে রেডিও কেমিস্ট্রি এন্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি, রেডিও কেমিস্ট্রি এন্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি, চপিন এটাল। দেন হচ্ছে জেনারেল যে কোনো কেমিস্ট্রির বইতেও কিন্তু নিউক্লিয়ার কেমিস্ট্রি একটা চ্যাপ্টার থাকে, বেসিক জিনিসগুলা ওই বইগুলাতেও সহজ ভাষায় লেখা থাকে। সো টিম্বারলেক মানে কেমিস্ট্রির জন্য জেনারেল অর্গানিক এন্ড বায়োলজিক্যাল কেমিস্ট্রির একটা ভালো বই, এটার সফট কপি এখন অনলাইনে পাওয়া যায়, আমাদের কাছেও আছে। তোমার টিম্বারলেকের বইতে একেবারে ছবি দিয়ে খুব সুন্দর করে আলাদা চ্যাপ্টার আছে নিউক্লিয়ার কেমিস্ট্রির উপর, অথবা তোমাদের কাছে যে সমস্ত কেমিস্ট্রির বই আছে ওইগুলোতেও নিউক্লিয়ার কেমিস্ট্রির বেসিক ইনফরমেশন গুলো পাওয়া যাবে, যদিও রিসার্চ বা অ্যাপ্লিকেশন সংক্রান্ত জিনিসগুলো সব থাকবে না ওখানে। সো নিউক্লিয়ার কেমিস্ট্রি এগ্রিকালচারে পড়তে আসছে, কেন আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়বো তোমরা যদি একটু খেয়াল করো। নিউক্লিয়ার কেমিস্ট্রির সাথে রিলেটেড কোন অর্গানাইজেশনের নাম জানো কিনা তোমরা? কেউ বলতে বিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিনা। বিনা কোথায়? স্যার আমাদের ক্যাম্পাসেই আছে। হ্যাঁ, হেড অফিস হচ্ছে আমাদের ক্যাম্পাসে। তোমরা যে সহজে জেনে যাবা এই জন্যই ক্যাম্পাসে হেড অফিসটা করা হয়েছে। আমাদের ক্যাম্পাসে মানে আমাদের জায়গা, বিশ্ববিদ্যালয়ের জায়গা বিনাকে দেয়া হয়েছে, যে বিনা আমাদের ছাত্রদের রিসার্চে হেল্প করবে, আমাদের একাডেমিক্সে হেল্প করবে, এই জন্য। আচ্ছা, আর কোনো বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে আর কোনো ইনস্টিটিউটের নাম কেউ বলতে পারবে? অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করে শুধু? হ্যাঁ, বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র, আণবিক শক্তি কমিশন কেন্দ্র না অবশ্য, আণবিক শক্তি কমিশন। আর ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে আছে নাকি? ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে ধরো কোন অর্গানাইজেশনের নাম তোমরা জানো আণবিক শক্তি নিয়ে কাজ করে?
হুম, তোমার এটা জানা দরকার, না হয় জেনে ফেলো। দেখো, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, মানে সারা বিশ্বের যত আণবিক শক্তি সংক্রান্ত কাজ হয়, রেগুলেটরি অর্গানাইজেশন হচ্ছে IAEA। এমনকি বিনায় যে ধরো অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ হয়, বিনার যে রেডিয়েশনের সোর্স আছে, এইটাও ইউজ করা যাবে কিনা, কখন ইউজ করতে হবে, IAEA এর অনুমোদন নিয়ে কাজ করতে হয়। পৃথিবীর কোথাও নিউক্লিয়ার সংক্রান্ত রিসার্চ করতে হলে IAEA এর কে জানিয়ে ওদের অনুমোদন নিয়ে করতে হবে। এটা তুমি পরমাণু বিদ্যুৎ বানাও, কোনো রিসার্চে ব্যবহার করো, অথবা পরমাণু বোমা বানাও, যেটাই অফিসিয়াল হচ্ছে IAEA এর আন্ডারে কাজ করতে হয়। সো IAEA এস্টাবলিশড হয় 1957-এ, 29 জুলাই 1957। IAEA এর হেডকোয়ার্টার কেউ বলতে পারবে? আমরা লিখে দিছি যদিও। IAEA এর হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রিয়া, ইউরোপে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে IAEA এর হেডকোয়ার্টার। আচ্ছা, এবার কেউ বলো তো IAEA এর বর্তমান ডিরেক্টর জেনারেল, মহাসচিব। অনেকে তো ফ্রি ছিলে, BCS TCS পড়া শুরু করে দিছো তোমরা, কেউ বলতে পারবে কিনা IAEA এর বর্তমান মহাসচিব কে? আমার একজন স্টুডেন্টও পারবে না? 251 পার্টিসিপেন্টস। এই একটু একটু শেয়ার করো তোমরা, একেবারে কথা না বললে তো বোঝা যাচ্ছে না যে তোমরা কি সব আবার শীতের বেলা ঘুমিয়ে গেছো নাকি। স্যার আর্জেন্টিনা মেবি একজন, নামটা মনে পড়ছে না। হ্যাঁ, আর্জেন্টিনা, ঠিক আছে, তোমার অর্ধেক আর্জেন্টিনার। এইগুলা তো জানার কথা। বিশেষ করে তোমার বিশ্বের অনেক ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে তার নাম রেগুলারই, IAEA এর যে হেড থাকে তাদের নাম রেগুলারই পত্রিকায় আসে। বিভিন্ন সময় যুদ্ধ টুদ্ধ হয়, এরা কাজ করে। যেমন মোহাম্মদ এল বারাদি এক সময় ছিল, 2008-9 সাল পর্যন্ত। তারপরে ছিল জাপানের ইউকিয়া আমানো, সেই থাকার কথা, এখন সে মারা গেছে তোমার 19 সালে, 2019-এ মারা যাওয়ার কারণে এখন দায়িত্বে আছেন রাফায়েল গ্রসি। রাফায়েল গ্রসি আর্জেন্টাইন, সে রাফায়েল গ্রসি, আর্জেন্টাইন ডিপ্লোমেট, সে হচ্ছে রাফায়েল গ্রসি, IAEA এর ডিজি। এবং IAEA তে কাজ করার অনেক সুযোগ আছে, মানে IAEA ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কৃষিবিদদের অনেকেই IAEA তে চাকরি করে। বিশেষ করে বিনার লোকজন তো রেগুলার কনফারেন্স, সেমিনার, বিভিন্ন ট্রেনিং এ IAEA তে যায়। মোটামুটি বিনাতে চাকরি করলে সব সায়েন্টিস্টদের এক বা একাধিকবার IAEA তে যাওয়ার সুযোগ হয়। আর বিনার বাইরেও অনেক এগ্রিকালচারিস্ট তোমার IAEA তে জব করে। আমাদের ভেটেরিনারি সায়েন্সের প্রফেসর ছিলেন প্রফেসর শামসুদ্দিন, তোমরা চিনবে না হয়তো, উনি প্রক্টরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের, উনি এখন IAEA তে জব করেন। সো IAEA তে আমাদের সবারই কাজ করার সুযোগ আছে। আর বাংলাদেশের ন্যাশনাল লেভেল অর্গানাইজেশন হচ্ছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, ঢাকায় হেডকোয়ার্টার। 1973-তে এই বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন হয়। তোমার অ্যাটমিক এনার্জি কমিশনেও আলাদা এগ্রিকালচারের ডিভিশন আছে, এবং এগ্রিকালচার রিলেটেড অনেক রিসার্চ ওখানে হয়। আমাদের অনেক কৃষিবিদ ওখানে জব করেন, উচ্চ পর্যায়েও আছেন। এমনকি আমাদের এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে বর্তমানে PhD করতেছেন IAEA এর সায়েন্টিস্ট। সো সরি, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে কাজ করেন উনি। সো তোমাদেরও অ্যাটমিক এনার্জি কমিশনে কাজ করার সুযোগ আছে। সরি। দেন আমাদের সবচাইতে রিলেভেন্ট এবং কাছের যেটা হচ্ছে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বিনার 95% সায়েন্টিস্ট হচ্ছে কৃষিবিদ। আর আমরা তো চাই আমাদের স্টুডেন্টরাই ওখানে জয়েন করবে, বিশেষ করে এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্টরা। সো বিনা এস্টাবলিশড আমরা 61-এ আসলে বিনা ওই তখন ইস্ট পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের আন্ডারে একটা উইং ছিল তোমার এগ্রিকালচার রিলেটেড। সর্বশেষ 1982-তে এটা সেন্ট্রাল বাংলাদেশের বিড়ি বাড়ির মতো একটা অর্গানাইজেশন হয় 1982-তে। সো আমরা বলতে পারি যে বিনার প্রতিষ্ঠা হচ্ছে 1982, যদিও আগে থেকেই এর কাজ শুরু হয় প্রজেক্ট আকারে। সো এই 3টা অর্গানাইজেশনের কথা বললাম, এছাড়া আরো বিভিন্ন দেশের অর্গানাইজেশনে কৃষিবিদরা কাজ করে, নিউক্লিয়ার রিলেটেড অর্গানাইজেশনে। নিউক্লিয়ার কেমিস্ট্রি তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধু আমাদের এই কোর্সটাতেই, আমাদের ডিপার্টমেন্টে আমাদের এই কোর্সেই পড়ানোর সুযোগ আছে, অন্য কোথাও আলাদাভাবে পড়ানো হয় না।
সো তুমি যদি বিনাতে কখনো চাকরির ইন্টারভিউ দিতে চাও, এই কোর্সগুলো আমরা যেগুলো পড়াচ্ছি এগুলো তোমাকে আবার খুঁজে বের করে পড়তে হবে। তো একটু এগুলো ভালো করে জানা জরুরি। সো আসলে নিউক্লিয়ার কেমিস্ট্রি তাইলে আমরা কাকে বলবো? নিউক্লিয়ার কেমিস্ট্রি যদি ডিফাইন করি, লাভল্যান্ডের বই থেকে আমরা একটা ডেফিনেশন নিয়ে আসছি, তোমরা একটু লিখে নাও। দ্য স্টাডি অফ দ্য কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস as influenced by the changes in the structure of the atomic nucleus. নিউক্লিয়াসের স্ট্রাকচারের পরিবর্তনের কারণে, নিউক্লিয়াস তোমরা জানো, অ্যাটম, নিউক্লিয়াস, এগুলো নিয়ে আমরা সামান্য একটু আলাপ করবো আজকে। নিউক্লিয়াসের স্ট্রাকচারের পরিবর্তন মানে নিউক্লিয়াসের রিলেভেন্ট চেঞ্জের কারণে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, এলিমেন্ট বা অ্যাটমের যে চেঞ্জ হয়, ওই প্রপার্টিজ গুলা, ওই জিনিসগুলা যে কেমিস্ট্রিতে পড়া হয়, এটাই হচ্ছে নিউক্লিয়ার chemistry. So nuclear chemistry is the study of the chemical and physical properties of elements as influenced by changes in the structure of the atomic nucleus. লিখা হয়েছে কি? The study of the chemical and physical properties of elements as influenced by changes in the structure of atomic nucleus. চেঞ্জেস ইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটমিক নিউক্লিয়াস, এটা লাভল্যান্ডের বই থেকে আমরা ডেফিনেশন হিসেবে নিয়ে আসছি। সো এরিয়াজ, কোন কোন সেক্টরে তোমার নিউক্লিয়ার কেমিস্ট্রি কাজ করে বা অ্যাপ্লিকেশন কোথায় আছে? এরিয়াজ অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি। নিউক্লিয়ার কেমিস্ট্রি যে আমরা পড়বো, নিউক্লিয়ার কেমিস্ট্রি কোথায় কাজ করে, পরীক্ষা অনেক সময় আমরা প্রশ্নও কিন্তু দিই কোন কোন সেক্টরে। এগুলা আসলে বিশাল আলোচনার জিনিস। আমরা জাস্ট সেক্টরগুলোর নামই তোমাদের বলবো। মেজর এরিয়াজ অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি আর লাইফ সায়েন্স। যদিও আমরা এগ্রিকালচারে পড়তেছি, এগ্রিকালচারও লাইফ সায়েন্সের অংশ হইলেও নিউক্লিয়ার মেডিসিন মূলত সারা বিশ্বে 1 নাম্বার সেক্টর বলা হয় লাইফ সায়েন্সের, বিশেষ করে নিউক্লিয়ার মেডিসিন। তোমার দেখো প্রত্যেকটা মেডিকেল কলেজে আলাদা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজেও দেখবা যে আলাদা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন। যে কোনো মেডিকেল কলেজেই এখন তোমার ধরো এক্স-রে করি আমরা, আলট্রাসোনোগ্রাম করি, সিটি স্ক্যান করি, এমআরআই করি, সবগুলা হচ্ছে নিউক্লিয়ার টেকনিক। এমনকি আমাদের এগ্রিকালচারের রিসার্চের জন্য তোমরা আস্তে আস্তে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের নাম জানবে। অধিকাংশ ইনস্ট্রুমেন্টই হচ্ছে তোমার নিউক্লিয়ার টেকনিক ব্যবহার করে ইউজ করা হয়। এক্সআরডি, এক্সআরএফ থেকে শুরু করে আরো অনেক অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট আছে যেগুলা তোমার নিউক্লিয়ার কেমিস্ট্রির কনসেপ্ট ইউজ করে কাজ করে। আর আমরা যেটা পড়বো ফুড এন্ড এগ্রিকালচারে, ফুড এন্ড এগ্রিকালচারের আবার বিভিন্ন এরিয়া আছে, তোমরা একটু খেয়াল করো। ফুড এন্ড এগ্রিকালচারের ভিতরে আমরা আবার সাব কিছু এরিয়ার নাম লিখে দিচ্ছি, এগুলা আমাদের ক্লাসের শেষের দিকে লাস্ট ক্লাসে ফরাদ স্যার ডিটেইল পড়াবেন তোমার, এবং পরীক্ষায় একটা প্রশ্ন এই রিলেটেড থাকবেই যে ফুড এন্ড এগ্রিকালচারে তুমি নিউক্লিয়ার কেমিস্ট্রি কিভাবে কাজে লাগাবা। ফুড ইরাডিয়েশন, ফুড ইরাডিয়েশন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা, একটু কি কেউ বলতে পারবে? ফুড ইরাডিয়েশন আচ্ছা, হাতকে জীবাণুমুক্ত করার জন্য আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, তাই না? খাবারকে জীবাণুমুক্ত করার জন্য কি ইউজ করি আমরা? হিট দেই। হ্যাঁ, হিট দেয়া হয়। তোমার ল্যাবে আরো তো তোমরা যদি অ্যাডভান্স কাজ করো তাহলে দেখবা যে স্টেরাইল করার জন্য, মাইক্রো অর্গানিজম মারার জন্য তোমার স্টেরিলাইজেশন কিছু সিস্টেম আছে, পাস্তুরাইজেশন আছে, ওইগুলা করা হয়। অথবা ধরো মাইক্রো অর্গানিজম যাতে না জন্মাইতে পারে, আমরা অনেক সময় খাবার ফ্রিজের ভিতরে রাখি, খাবার যাতে পচে না যায় এজন্য রেফ্রিজারেটরে রাখি, তাই না? ফুডে, হ্যাঁ হ্যাঁ, ফুড যাতে পচে না যায় এজন্য রেফ্রিজারেটরে রাখি। অথবা তোমার কোল্ড স্টোরেজে রাখা হয়, আলু যাতে না পচে যায়, টমেটো যাতে না পচে যায়, কোল্ড স্টোরেজে রাখি, মানে এমন টেম্পারেচারে রাখি যেখানে মাইক্রো অর্গানিজম না হইতে পারে। তো এখন মাইক্রো অর্গানিজম যে হবে না হওয়ার জন্য তোমার অনেকগুলা টেকনিক আমরা ফলো করি, কিন্তু এখন মডার্ন বিশ্বে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি জোর দেওয়া হয় যে টেকনিকের উপর, এটা হচ্ছে ফুড ইরাডিয়েশন। সাপোজ ধরো সারা বিশ্বে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়, ফল ফুল শাকসবজি সব মিলিয়ে প্রায় 45% তোমার লস হয়। 45% তোমার মানুষ খাওয়া পর্যন্ত, জমি থেকে শুরু করে মানুষের যখন ফর্ক পর্যন্ত একেবারে খাওয়া মুখে আসে, মাঝখানে 45% লস হয়ে যায়। লস হয়ে যাওয়ার বড় কারণ হচ্ছে এগুলার শেলফ লাইফ কম বা পচে যায়।
দোকানে বিক্রি করার আগে নষ্ট হয়ে যাচ্ছে অথবা বিভিন্ন ভাবে নষ্ট হয়। সো এটাকে যদি তোমার নষ্ট হওয়ার থেকে রোধ করা যায় তাইলে কিন্তু অনেক সেভ হয়ে যাবে। তো এবং নষ্ট হওয়াদের থেকে সেভ করার জন্য একটা এখন টেকনিক হচ্ছে রেডিয়েশন দিয়ে, খাবারকে রেডিয়েশন দিয়ে দিলাম, খাবারের যত মাইক্রো অর্গানিজম আছে সব মরে যাবে, এই খাবার তখন তোমার সেফ থাকবে। তোমার ওই যারা স্পেসে থাকে, স্পেস ক্রাফটে থাকে, তোমার তাদের খাবার যে খায় ওরা কিন্তু এই রেডিয়েশন দিয়ে খাবারকে নিয়ে যায়, তাইলে আর খাবারে মাইক্রো অর্গানিজম জন্মায় না। আমাদের সারা বিশ্বেই এখন ব্যবহার হচ্ছে। বাংলাদেশে বিনাতে নতুন একটা প্রজেক্ট দিচ্ছে যে তোমার এমন একটা ওরা ইয়ে করবে যে যেখানে খাবারকে রেডিয়েশন দেওয়া হবে। ধরো আলুর ট্রাক এখন তোমার যমুনা সেতু পার হইতে গেলে ওই ওজন মাপা হয়, তোমরা জানবা যে ওই ওজনের মিটারের উপর দাঁড়াইলে ওজন মাপা হয়ে যায়। তো এইরকম একটা জায়গা বানানো হবে যেখান দিয়ে ট্রাক ঢুকবে, একদিক দিয়ে রেডিয়েশন হবে, বেরিয়ে চলে যাবে, ট্রাকের খাবার সব তোমার রেডিয়েটেড হয়ে যাবে। এটা আর সাপোজ আলু অঙ্কুরোদ্গম হবে না, পচবে না, টমেটো পচবে না, এগুলার শেলফ লাইফ অনেক বাড়বে। মানে খাবারের পচন রোধ করার জন্য, মাইক্রো অর্গানিজম কিল করার জন্য যে মেথড ব্যবহার করা হয় এটা হচ্ছে ফুড ইরাডিয়েশন। আজকের ক্লাসে আমরা এর বেশি বলবো না, তোমাদেরকে জাস্ট একটু হিন্টস দিলাম যে খাবারকে, পচনশীল খাবারকে পচন থেকে রক্ষা করার জন্য যে টেকনিক ব্যবহার করা হয় রেডিয়েশনের মাধ্যমে যদি করা হয় এটা সেফ। তোমরা হয়তো ভাববা যে এটা হইলে তো রেডিয়েশন দিলে খাবার খেলে মানুষ মরেই যাবে। এগুলা যখন আমাদের শেষের দিকে ডিটেলে আলোচনা করা হবে তখন বুঝবে যে এটা সেফ। রেডিয়েশন যখন দেয়া হয় তখন সমস্যা, কিন্তু রেডিয়েশন দেওয়ার পরে এটা আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। নয়েজ হচ্ছে কারো মনে হয় অন করা, মিউট করে দাও। দেন ফুড ইরাডিয়েশনের পরে হচ্ছে আমাদের ইনসেক্ট পেস্ট কন্ট্রোল। ইনসেক্ট কন্ট্রোলের জন্য অনেক টেকনিক্স আছে যেগুলো পরে আমরা আলোচনা করব। তোমার ইনসেক্ট মেল ইনসেক্টকে স্টেরাইল করে ছেড়ে দেয়া হয়, তাইলে ইনসেক্ট পপুলেশন কমে যায়। এটা হচ্ছে খুব পপুলার একটা মেথড। দেন মিউটেশন প্লান্ট ব্রিডিং, আমরা বিনা বলতে যেটা বুঝি, বিনা যেই কাজটা মেইনলি করে প্লান্ট ব্রিডিং এর জন্য মিউটেশন। তোমার রেডিয়েশন দিয়ে বিভিন্ন টেকনিক আছে, রেডিয়েশনের মাধ্যমে মিউটেশন করে ব্রিডিং এ কাজ করা হয়। প্লান্ট বায়োটেকনোলজি, বিনাতে বায়োটেকনোলজি ডিভিশন আছে, ওনারাও রেডিয়েশন টেকনোলজি ইউজ করে। দেন সয়েল সায়েন্স, সয়েল ফার্টিলিটি, ইরিগেশন। সয়েল ফার্টিলিটি, সয়েলে কতটুকু নিউট্রিয়েন্ট দিচ্ছি, প্লান্ট কতটুকু আপটেক করতেছে। কোনো আইসোটোপ, যদি আইসোটোপিক ফার্টিলাইজার দিয়ে দেওয়া হয় তাইলে বোঝা যাবে যে ফার্টিলাইজারটা কোন জায়গায় যাচ্ছে, কখন রুট দিয়ে ঢুকতেছে, কখন লিফে আসতেছে, কখন এটা তোমার প্লান্টে ইউজ হয়ে যাচ্ছে। সো সয়েল ফার্টিলিটি, ইরিগেশন, এগুলার ক্ষেত্রে তোমার C14 ইউজ করা হয়। এরকম বিভিন্ন আইসোটোপ ইউজ করা হয় যেগুলো আমরা পরে পড়বো। দেন অ্যাগ্রোকেমিক্যালস, ডিফারেন্ট অ্যাগ্রোকেমিক্যালস, অ্যানিমেল প্রোডাকশন এন্ড হেলথ। সো এই কয়টা জিনিস, ফুড ইরাডিয়েশন, ইনসেক্ট পেস্ট কন্ট্রোল, মিউটেশন, প্লান্ট ব্রিডিং, প্লান্ট বায়োটেকনোলজি, সয়েল ফার্টিলিটি এন্ড ইরিগেশন, অ্যাগ্রোকেমিক্যালস, অ্যানিমেল প্রোডাকশন এন্ড হেলথ, এই 6-7টা টপিক মেজর। আরো অনেক সাব টপিক আছে, আমরা ওইগুলো নিয়ে আসি নাই। সো ফুড এন্ড এগ্রিকালচার এগুলা। দেন নিউক্লিয়ার অ্যানালাইটিক্যাল টেকনিক্স, তোমার নিউক্লিয়ার মেডিসিনে ছাড়াও বিভিন্ন অ্যানালাইসিস, প্লান্ট অ্যানালাইসিস, ফুড অ্যানালাইসিস, ফিড অ্যানালাইসিস, সব অ্যানালাইসিসে অনেক টেকনিক আছে যেগুলা নিউক্লিয়ার টেকনিক। দেন আর্থ সায়েন্স, মানে সয়েলের রিলেটেড মাইনিং, এগুলার ক্ষেত্রেও নিউক্লিয়ার কেমিস্ট্রির একটা বিশাল এরিয়া। দেন নিউক্লিয়ার ফুয়েল সাইকেল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। নিউক্লিয়ার ফুয়েল সাইকেল, আমাদের দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যেটাকে ধরে নেওয়া হয় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যদিও হ্যাজার্ড আছে, কিন্তু এই সেক্টরটাও মানে নিউক্লিয়ার এনার্জির যে সেক্টর, এটা হচ্ছে নিউক্লিয়ার ফুয়েল সাইকেল। আবার এখানে যে ওয়েস্ট জেনারেশন হবে এটাকেও ম্যানেজ করতে হবে। ফাইনালি প্লাজমা ফিজিক্স এন্ড নিউক্লিয়ার ফিউশন, পরমাণু বোমা টোমা যেগুলা, এগুলাকে আসলে পজিটিভ না চিন্তা করাই ভালো, কিন্তু নিউক্লিয়ার কেমিস্ট্রি এগুলা অংশ, প্লাজমা ফিজিক্স, নিউক্লিয়ার ফিউশন। সো এখানে আমরা মেজর এরিয়া বললাম 4টা, প্রত্যেকটারই সাব এরিয়া আছে। সাব এরিয়ার ভিতরে আমরা জাস্ট এগ্রিকালচারের 7টা সাব এরিয়ার নাম দিলাম, তোমরা এগুলো একটু খেয়াল করবে এবং পরীক্ষায় যখন আমাদের অ্যাপ্লিকেশন আসবে ফুড এন্ড এগ্রিকালচারে এই সাব টপিক গুলোর আন্ডারে তোমাদেরকে লিখতে হবে, তোমাদের জানতেও হবে।
দেন আসো আমরা একটু বেসিক, তোমরা অ্যাটম পড়ে আসছো, আমরা আইসোটোপ, রেডি আইসোটোপ সম্পর্কে আজকে পড়বো। আজকে ভিতরে ঢুকবো না, কনসেপচুয়াল জিনিসগুলো আমরা পড়বো। সো অ্যাটমের বিভিন্ন থিওরি তোমরা অলরেডি পড়ে আসছো, ডাল্টনের থিওরি, থমসনের থিওরি, রাদারফোর্ডের থিওরি, বোরের মডেল, সো বিভিন্ন ইলেকট্রন ক্লাউড মডেল, বিভিন্ন মডেল তোমরা পড়ে আসছো। ওই মডেলে আমরা যাব না, আমরা জাস্ট অ্যাটম সম্পর্কে দুই একটা বেসিক কথা। অ্যাটম বাংলা কি? পরমাণু। 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 আচ্ছা, তাহলে একেবারে কোনো একটা ম্যাটারের, পদার্থের একেবারে বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে অ্যাটম। সো অল ম্যাটারস ইন দ্য ওয়ার্ল্ড বিগিনস উইথ অ্যাটম। পৃথিবীতে যত বস্তু আছে সবগুলাই অ্যাটম দিয়ে গঠিত। এলিমেন্টস লাইক অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, এই সমস্ত এলিমেন্ট গুলাই আসলে অ্যাটমের দিয়ে শুরু। তোমরা জানো যে অ্যাটমের সংখ্যাও জানো, ওইদিকে আমরা যাচ্ছি না। সো অ্যাটমের ভিতরে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। অ্যাটমের ভিতরে অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসের চারপাশে কি থাকে? ইলেকট্রন। চারপাশে থাকবে ইলেকট্রন, সেন্টারে থাকবে প্রোটন আর নিউট্রন। প্রোটন নিউট্রন। এই প্রোটন নিউট্রন মিলে নিউক্লিয়াস যেটা, এই নিউক্লিয়াসে তাহলে প্রোটন আর নিউট্রন থাকবে, আর চারপাশে থাকবে অরবিটালের ভিতরে ইলেকট্রন। তোমরা অরবিটালেরও অনেক কথা পড়ে আসছো। প্রথম সেলে থাকে 2টা, পরের সেলে 8টা, পরের গুলাতে বাড়তে থাকে। তাহলে তোমরা জানো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, নিউট্রন হচ্ছে নিউট্রাল, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। তোমরা এগুলার মাস অথবা ভরও জানো। প্রোটনের অ্যাপ্রক্সিমেট ভর হচ্ছে 1.007, নিউট্রন হচ্ছে 1.008, ইলেকট্রন এর চাইতে প্রায় 1830 গুণ কম, 0.00055। তার মানে ইলেকট্রন প্রোটন হচ্ছে নিউট্রন আর প্রোটন ইলেকট্রনের চাইতে অনেক ভারী। ইলেকট্রন তুলনামূলকভাবে অনেক ছোট নিউট্রন প্রোটনের চাইতে। নিউক্লিয়াসে থাকবে নিউট্রন আর প্রোটন, আউটার শেল গুলাতে থাকবে ইলেকট্রন। আচ্ছা, তাইলে তোমরা একটু চিন্তা করো তো, ধরো একটা ইলেকট্রন, আমরা এখানেই দেখো আগের স্লাইডেই তোমাদেরকে যে আমরা একটা ইলেকট্রন দেখাচ্ছি, এটার চারপাশে বিভিন্ন শেল অরবিটালের ভিতরে ইলেকট্রন দেখাচ্ছি। সো নিউট্রন আর প্রোটনটা থাকে একসাথে, চারপাশে থাকে ইলেকট্রন। সো তোমার একটা পরমাণু বা অ্যাটমের রেডিয়াস কত হবে? এই আউটার শেল, একবারে অরবিটালের আউটার শেল পর্যন্ত এটার সাইজ কতটুকু হবে একটু বলতে পারবা? মনে আছে? কারো মনে নাই? তোমার একটা অ্যাটমের ডায়ামিটার কতটুকু? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। 10⁻⁻15 মিটার। 10⁻⁻15 মিটার। এটা কি অ্যাটমের রেডিয়াস নাকি নিউক্লিয়াসের রেডিয়াস? নিউক্লিয়াস। Sir, 10⁻10. জি, 10⁻10. 10⁻10 হচ্ছে তোমার কিসের? অ্যাটমের না নিউক্লিয়াস? অ্যাটমের। অ্যারাউন্ড, মানে বিভিন্ন অ্যাটমেরটা বিভিন্ন রকম। অ্যারাউন্ড যদি এভারেজ ধরি আমরা, তোমার অ্যাটমের রেডিয়াস হচ্ছে 10⁻10 মিটার, 10⁻⁻10 মিটার, এটাকে 1 অ্যাংস্ট্রম বলি আমরা। আর নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে 10⁻⁻15, 15, 10⁻15। সো তাইলে তোমার একটা অ্যাটমের যে রেডিয়াস, যদি ধরো একটা আমরা ফুটবলের মতো কল্পনা করি, অ্যাটমের রেডিয়াসের চাইতে কত ছোট একটা ইলেকট্রন, একটু কল্পনা করো তো। 1 লক্ষ গুণ। 1 লক্ষ গুণ ছোট। তাইলে একটু কল্পনা করো, একটা ইলেকট্রন যদি মানে নিউক্লিয়াসের রেডিয়াসটাকে আমরা বড় করে চিন্তা করি, একটা নিউক্লিয়াস যদি 1 সেন্টিমিটার হয়, একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, সাপোজ ধরো আমরা ছবিতে যে একে রাখছি, ছবিটা যে তোমরা দেখতেছো ডিসপ্লে, আমরা ধরে নিলাম যে মাঝখানে নিউক্লিয়াসটা হচ্ছে 1 সেন্টিমিটার।
তাইলে এই ইয়েটার রেডিয়াস কতটুকু হবে, অ্যাটমটার রেডিয়াস কত মিটার বা কত কিলোমিটার হবে, কেউ বলতে পারবে? তোমরা তো দ্রুত পারার কথা। হ্যাঁ, 1 লক্ষ সেন্টিমিটার, সহজ কথায় বললে 1 লক্ষ সেন্টিমিটার। তাইলে 1 সেন্টিমিটার যদি হয় নিউক্লিয়াস, তাহলে পুরো অ্যাটমের ডায়ামিটার হবে 1 লক্ষ সেন্টিমিটার। 1 লক্ষ সেন্টিমিটারে কত মিটার? 100 মিটার। 100 মিটার না 1000 মিটার? 1 কিলোমিটার স্যার। 1 কিলোমিটার, 1000 মিটার বা 1 কিলোমিটার। তাইলে দেখো, যদি 1 কিলোমিটার হয় একটা অ্যাটমের রেডিয়াস, এখানে মাত্র নিউক্লিয়াসটা হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে তোমরা তো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি চিনো। এগ্রিকালচার ইউনিভার্সিটি আমাদের করিম ভবন থেকে তোমার ওই ইউনিভার্সিটি ক্যাম্পাস কোয়ার্টার, যেটা কোয়ার্টারের যে মসজিদটা আছে, মসজিদের কাছে পুকুর, লেডিস হলের পরে পুকুর পারে, ওখানে ওটুক জায়গা হচ্ছে 1 কিলোমিটার। সো 1 কিলোমিটারের মধ্যে মাত্র 1 সেন্টিমিটার জায়গা দখল করে থাকবে নিউক্লিয়াস, আর বাকি জায়গাতে সামান্য এই নিউক্লিয়াসের প্রোটনের চাইতে 1800 গুণের বেশি ছোট ইলেকট্রন গুলো থাকবে বাকি জায়গাতে। তাইলে পুরো জায়গাটাই তো খালি, তাই না? জি স্যার। পুরো জায়গাটাই খালি। এইটা আমি অত বড় করে দেখাইলাম যে আমরা যখন এই নিউক্লিয়ার কেমিস্ট্রিতে আলফা বিটা গামা রেডিয়েশন পড়বো, তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে তোমাদের। তাইলে তোমরা যদিও আগে পড়ে আসছো, এখন মনে রাখার চেষ্টা করো যে যদি একটা অ্যাটমের রেডিয়াস ডায়ামিটার হয় 1 কিলোমিটার, একটা নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে মাত্র 1 সেন্টিমিটার। সো এই জিনিসটাই আমাদের পরের স্লাইডে আছে। দেখো, লিথিয়াম মেটাল থেকে আমরা দেখাচ্ছি, লিথিয়াম মেটালের একটা অ্যাটমকে নিয়ে যদি আমরা বড় করে দেখাই, একটা অ্যাটমের সেন্টারে হচ্ছে নিউক্লিয়াস, আর চারপাশে হচ্ছে ইলেকট্রন গুলা সহ অ্যাটমিক ডায়ামিটারটা হচ্ছে অ্যারাউন্ড 10⁻⁻10 মিটার, আর নিউক্লিয়ার ডায়ামিটার হচ্ছে 10⁻⁻15 মিটার। মানে এটার চাইতে, নিউক্লিয়াসের চাইতে ডায়ামিটার অ্যাটমের হচ্ছে 1 লক্ষ গুণ বেশি। তার মানে একটা অ্যাটমের মাঝখানে সামান্য একটু জায়গা দখল করে থাকে নিউক্লিয়াস। আমাদের কল্পনায় থাকে যেহেতু ইলেকট্রনের চাইতে অনেক বড়, অনেক বেশি জায়গা ইলেকট্রন মানে নিউক্লিয়াসের দখলে। আসলে নিউক্লিয়াসের দখলের জায়গাটাও খুব কম, আর ইলেকট্রন গুলা যেহেতু এত ছোট, তোমার ওই বাইরের জায়গাতে সামান্য একটু জায়গায় ইলেকট্রন থাকে। সো আমরা জানি পজিটিভ চার্জ হচ্ছে প্রোটন গুলা, নিউট্রন গুলা হচ্ছে কোনো চার্জ ক্যারি করে না, ইলেকট্রন গুলা নেগেটিভ চার্জ। কিন্তু এই পজিটিভ চার্জের প্রোটন গুলা নিউট্রনের সাথে এখানে নিউক্লিয়ার ফোর্সের কারণে একসাথে থাকে। যদিও পজিটিভ পজিটিভ দূরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু নিউক্লিয়ার ফোর্স এখানে বেশি হওয়ার কারণে, খুব কম জায়গায় এই ফোর্স বেশি হওয়ার কারণে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে। ওইদিকে আমরা খুব বেশি যাব না। সো ইলেকট্রন গুলা নেগেটিভ চার্জ। তাইলে এই চার্জ হিসাব করি, প্রোটন নিউট্রনের সংখ্যা হিসাব করি আমাদের পিরিয়ডিক টেবিল। তোমরা জানো পিরিয়ডিক টেবিলে ওই প্রোটন সংখ্যা হচ্ছে দিয়ে হচ্ছে প্রোটন সংখ্যা যত বাড়তে থাকবে পিরিয়ডিক টেবিলে স্থানও তত পরিবর্তন হইতে থাকে। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, এইরকম করে প্রোটন সংখ্যা বাড়তে থাকবে। সো অ্যাটমিক স্ট্রাকচার, একটা অ্যাটমের ভিতরে এই কথাগুলো আমরা বেশি বলবো না। সাপোজ এখানে ম্যাগনেসিয়ামের এক্সাম্পল তোমরা একটু খেয়াল করো। ম্যাগনেসিয়ামের উপরে 12, নিচে 24, এটার মানে কি? নিচেরটা ভর, উপরটা পারমাণবিক। হ্যাঁ, নিচেরটা হচ্ছে ভর সংখ্যা, উপরে পারমাণবিক সংখ্যা। তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, 24.31 হচ্ছে অ্যাটমিক মাস। তাইলে 12 হচ্ছে, আমরা অন্য কোথায় বলতে পারি প্রোটনের সংখ্যা। এখানে ম্যাগনেসিয়ামে এটাতে প্রোটন আছে 12টা, তাইলে নিউট্রন আছে কয়টা? 12টা। 12টা হইলে আবার 24.31 হইলো কেন? বাকি 3 কি? স্যার এই ভরটা তো কাউন্ট করা যায়। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের 3টা আইসোটোপ আছে স্যার, ওদের এভারেজ করে এটা পাওয়া গেছে। স্যার ওটা হচ্ছে ভর ত্রুটি 0.31 যেটা আসছে ওটা হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটি? জি স্যার, কার্বনিক ভর এটা স্যার, সব মিলে।
স্যার নিউট্রন সবসময় প্রোটনের সমান হবে তো প্রাকৃতিক পারমাণবিক নিউট্রন প্রোটনের সমান না, ব্যাপারটা না, এরকম না। নিউট্রন প্রোটনের সমানও থাকতে পারে, বেশিও থাকতে পারে। আচ্ছা যাই হোক, এখানে আমি যেটা প্রশ্ন করছি তোমাদের এটা কনফিউশন দূর করার জন্য, এখানে প্রোটন 12টা, এটা নিয়ে তো কারো সন্দেহ নাই। না স্যার নিউট্রন তাহলে বাকি 12.3 একটা নিউট্রন কি ভাঙ্গা থাকতে পারবে? হ্যাঁ স্যার ভাঙ্গা থাকতে পারবে না, নিউট্রনও আস্তই থাকবে। তাইলে দেখো নিচে আমি আরেকটু সহজ করে নিয়ে আসছি। তোমার ম্যাগনেসিয়ামের আইসোটোপ আছে 3টা। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম 24, ম্যাগনেসিয়াম 25, ম্যাগনেসিয়াম 26। 24, 25, 26, তার মানে এই 3টারই প্রোটন সংখ্যা হচ্ছে 12, নিউট্রন সংখ্যা একটার 12, আরেকটার 13, আরেকটার 14। সো পৃথিবীতে যত ম্যাগনেসিয়াম আছে, আমাদের সামনে ধরো একটা ম্যাগনেসিয়ামের কম্পাউন্ড আছে, এটাতে কি নিউট্রন ম্যাগনেসিয়াম 24 না 25, 26 আমরা কি নিশ্চিত বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু আমরা মোটামুটি সায়েন্টিস্টদের একটা ঐক্যমত্য আছে যে পৃথিবীতে, সারা পৃথিবীতে 74.7% আছে ম্যাগনেসিয়াম 24, 10.13% ম্যাগনেসিয়াম 25, 11.17% আছে হচ্ছে ম্যাগনেসিয়াম 26। এইগুলাকে বলে ন্যাচারাল অ্যাবান্ডেন্স। ন্যাচারাল অ্যাবান্ডেন্স হচ্ছে ম্যাগনেসিয়াম 24 এর তোমার 79%-এর মতো কাছা, 25 হচ্ছে 10%-এর কাছাকাছি, 26 হচ্ছে 11%-এর কাছাকাছি। সো এগুলাকে যখন তিনটাকে অ্যাভারেজ করা হয় তখন এটার গড় আসবে তোমার 24.31। তার মানে আমাদের সামনে যে ধরো একটা ম্যাগনেসিয়াম নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবা, ওই ম্যাগনেসিয়ামে কিছু আছে, কিছু অ্যাটম ম্যাগনেসিয়াম 24 এর, কিছু 25 এর, কিছু 26 এর, তিনটার অ্যাবান্ডেন্সের এভারেজ করে আমরা এটা ক্যালকুলেশনের সুবিধার্থে নিয়ে আসি 24.31। কিন্তু ইন্ডিভিজুয়াল আইদার এটা 24 অর 25 অর 26। আমি কি বুঝাইতে পারছি? যেগুলাতে ফ্র্যাকশন আছে ধরে নিতে হবে ওইগুলার আইসোটোপ আছে। যে সমস্ত কম্পাউন্ডের অ্যাটমিক ওয়েটের ভিতরে ফ্র্যাকশন আছে তুমি নিশ্চিত থাকো যে এটার একাধিক আইসোটোপ আছে। সো তাইলে আইসোটোপ সবগুলারই আইসোটোপ আছে। হ্যাঁ, কোনটাই তো আর রাউন্ড ফিগার না, সবই কোনটাই রাউন্ড ফিগার না মনে হয় না। তুমি আরেকটু ভালো করে দেখো অ্যাটমিক ইয়েতে, একেবারে সবগুলা না, অনেকগুলাই আছে রাউন্ড ফিগার। তাইলে অ্যাটমিক নাম্বার তোমরা একেবারেই জানো, আমরা ওখানে সময় দিব না। অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন, মাস নাম্বার হচ্ছে সাম অফ প্রোটন এন্ড নিউট্রন। প্রোটন নিউট্রন যোগ করলে হবে মাস নাম্বার। তাইলে ওই ম্যাগনেসিয়ামের কথা আমরা যেটা বললাম, ম্যাগনেসিয়ামের 3টা আইসোটোপ 24, 25, 26, তিনটাতেই প্রোটন সংখ্যা হচ্ছে 12 করে, আর নিউট্রন সংখ্যা একটাতে 12, একটাতে 13, একটাতে 14। এই যোগ করলে তাইলে 24, 25, 26 হচ্ছে ভর। তোমরা জানো, এগুলাতে আমরা সময় দেব না। তাইলে নিউক্লিয়াইড কাকে বলে? নিউক্লিয়াসের যে কম্পোজিশন, স্পেসিফিক নিউক্লিয়াসের কম্পোজিশনটাকে নিউক্লিয়াইড বলে। এ নিউক্লিয়াইড ইজ এ স্পেসিফিক টাইপ অফ অ্যাটম ক্যারেক্টারাইজড বাই দ্য কম্পোজিশন অফ ইটস নিউক্লিয়াস। যেমন ধরো কার্বনের 12, C12 আমরা অনেক সময় বলি। C12 বলতে এখানে নিউক্লিয়াসটাকেই বোঝানো হয়। কোবাল্ট 69, ওখানে কোবাল্টের নিউক্লিয়াস বা নিউক্লিয়াইডটাকেই বোঝানো হয়। সংক্ষেপে আমরা পুরো আয়নটাকে বা এলিমেন্টকে, অ্যাটমকে চিন্তা না করে নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়াসটা যেহেতু ইম্পর্টেন্ট, নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনের সংখ্যা নিয়ে আলোচনা করি। সো প্রোটন নিউট্রন বিশিষ্ট নিউক্লিয়াসটাকেই নিউক্লিয়াইড হিসাবে প্রকাশ করা হয়। সো ক্লাসিফিকেশন অফ নিউক্লিয়াইডস তোমরা জানো, নিউক্লিয়াইডস 4 ধরনের: আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার। জাস্ট আমরা একটু আলোচনা করি। আইসোটোপ তোমরা সবাই জানো, আইসোটোপ কাকে বলবো? প্রোটন সংখ্যা সমান, সমান অথবা অ্যাটমিক নাম্বার সমান। প্রোটন সংখ্যাই তো অ্যাটমিক নাম্বার। প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর চেঞ্জ হয়ে যায়, ভর ভিন্ন। সো প্রোটন সংখ্যা সমান। দেখো ক্লোরিন 35, 36, 37, সবগুলার প্রোটন সংখ্যা হচ্ছে 17। এখানে একটার প্রথমটার নিউট্রন হচ্ছে 18, তারপরেরটা 20, তারপরেরটা 20। সো এখানে নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে যাওয়ার কারণে ভর ভিন্ন। পটাশিয়াম 39, 30, 40, 41,
দেন ক্যালসিয়াম 40, 42, 44, 46, 48 এইরকম। তোমার ইউরেনিয়াম যদি চিন্তা করি, ইউরেনিয়ামের 238, 235, 234 এগুলো সব হচ্ছে আইসোটোপ। সো আইসোটোপে অ্যাটমিক নাম্বার সেম, মাস ভেরিয়েশন, মাস নাম্বারে ভেরিয়েশন। আইসোবার কাকে বলে বলো তো দেখি? স্যার ভর সংখ্যা সমান। স্যার অ্যাটমিক মাস সেম কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, সেটা হচ্ছে আইসোটোপ। হ্যাঁ, ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা সমান হবে নাকি? নিউট্রন সংখ্যাও ভিন্ন, ভিন্ন। নিউট্রন সংখ্যাও ভিন্ন। তাহলে এখানে দেখো কোথায় গেছিল? মাস নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার ভিন্ন। এখন দেখো P31, S31, P31, S31, আর্গন 40, পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40। এখানে দেখো মেটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আইসোবারের ক্ষেত্রে এলিমেন্ট ভেরিয়েশন হয়ে যাচ্ছে, কিন্তু এদের মাস নাম্বার সেম। আইসোবার তোমরা জানো, আমি আর এখানে বেশি সময় দিতে চাচ্ছি না। দেন হচ্ছে আইসোটোন। আইসোটোন মনে আছে? নিউট্রন সংখ্যা সেম হবে। সেম হবে নিউট্রন সংখ্যা, কিন্তু ভর ভেরিয়েশন হবে, ভরের ভেরিয়েশন হবে। সো দেখো আর্গন 40, পটাশিয়াম 41, ক্যালসিয়াম 42, আর্গন 40, পটাশিয়াম 41, ক্যালসিয়াম 42। এখানে নিচে আমরা এক্সাম্পল দিছি সিলিকন 30, তোমার ফসফরাস 31, সালফার 32, সবগুলার নিউট্রন সংখ্যা সমান। সো নিউট্রন সংখ্যা সমান হলে আইসোটন, প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ, প্রোটন সংখ্যা সমান হলে হচ্ছে আইসোটোপ। আর এখানেও তোমার নিউট্রন সংখ্যা সমান হওয়ার কারণেও এখানে এলিমেন্ট গুলা ভেরিয়েশন হয়ে যায়, এলিমেন্ট গুলা স্ট্রাকচার, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট। আইসোমার কি মনে আছে? স্যার ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা দুইটাই সমান, কিন্তু ইন্টারনাল স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, ওটা হচ্ছে আইসোমার। ইন্টারনাল স্ট্রাকচার ডিফারেন্ট। আর কেউ বলবে? আইসোমার, এটা কিন্তু আইসোমারিজম, অর্গানিক কেমিস্ট্রির আইসোমার না, অনেক সময় ভেজাল লেগে যায়। এখানে সেম নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন, কিন্তু এটার রেডিয়েশনে ভেরিয়েশন হয়। ভেরিয়েশন হয় হচ্ছে আয়োনাইক রেডিয়েশনে বা হাফ লাইফে। সহজ কথায় বললে এটার রেডিয়েশনের কারণে যে হাফ লাইফ হয়, এই হাফ লাইফে ভেরিয়েশন থাকে। যেমন ধরো আর্গন 39, আরেকটা আর্গন 39, দুইটা একটাতে স্টার দিয়ে রাখছি আমরা, মানে একটাতে হাফ লাইফ একরকম, আরেকটাতে হাফ লাইফ ভেরিয়েশন। এই হাফ লাইফের বা আয়োনাইজেশনে ভেরিয়েশনের কারণে যে ভেরিয়েশন হয়, এটাকে বলি আমরা আইসোমার। সো আইসোমারের ভেরিয়েশন হচ্ছে হাফ লাইফের ভেরিয়েশন, মানে রেডিয়েশনের ক্যাপাবিলিটির ভেরিয়েশন, কিন্তু অ্যাটম সেম। এটা প্রোটন সংখ্যাও সমান, নিউট্রন সংখ্যাও সমান, তখন এটাকে বলি আমরা আইসোমার। তাহলে চারটা জিনিস: আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার। এর ভিতরে আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে পড়বো শুধু আইসোটোপ নিয়ে। আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে এখন থেকে বাকিগুলা না, আমাদের পড়ার বিষয় হচ্ছে আইসোটোপ। সো আইসোটোপ হইলে তাহলে কি হবে? অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ভেরিয়েশন। আবার আইসোটোপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্টেবল আইসোটোপ, আর একটা আনস্টেবল আইসোটোপ। স্টেবল আইসোটোপ আর একটা হচ্ছে আনস্টেবল আইসোটোপ, যেটাকে আমরা বলি রেডিও আইসোটোপ। আমরা ওখানেই চলে যাব। তাহলে স্টেবল আইসোটোপের বৈশিষ্ট্য যদি দুই একটা আমরা জানি, তাইলে তোমার স্টেবল আইসোটোপে অনেক সময় দেখা যায় যে প্রোটন আর নিউট্রন নাম্বারের ভিতরে, নিউট্রনের সংখ্যার ভিতরে একটা ব্যালেন্স থাকে। দেখো দুই রকম হইতে পারে স্টেবল আইসোটোপ। হোয়েন an isotope is stable when it has a balanced number of neutron and proton. প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে চার্জলেস। সো প্রোটন আর নিউট্রন যদি ব্যালেন্স না থাকে তাহলে এটা স্টেবল হবে না। ব্যালেন্স সমান থাকলেও ব্যালেন্স হয়, অথবা ভেরিয়েশনটা খুব কম। আইসোটোপ ইজ স্মল এন্ড স্টেবল, ইট কন্টেইন ক্লোজ টু এন ইকুয়াল নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন। নিউট্রন আর প্রোটনের সংখ্যা যখন সমান বা সমানের কাছাকাছি, সাপোজ ধরো C12, 6টা প্রোটন 6টা নিউট্রন। C13, এখানে হচ্ছে 6টা প্রোটন 7টা নিউট্রন। C14, 6টা আর 8টা। 6টা আর 7টা যখন থাকে, C13ও স্টেবল, C12 স্টেবল, 13 স্টেবল, কিন্তু 14 গিয়ে
আনস্টেবল হয়ে যায়। সো ইকুয়াল নাম্বারের কাছাকাছি থাকলে, যখন অ্যাটমটা ছোট হয় তখন ইকুয়াল নাম্বারের কাছাকাছি থাকলে এটা স্টেবল হয়। আরো অনেক শর্ত আছে। আরেকটা হচ্ছে যখন লার্জার কম্পাউন্ড হয়, isotope that are larger and stable have slightly more neutrons than proton. প্রোটনের সংখ্যা নিউট্রনের চাইতে বেশি থাকে, তখন এটা স্টেবল হয়। more neutron than proton, যেমন C12 স্টেবল, P30 স্টেবল, সোডিয়াম 22 স্টেবল। সো স্টেবল আইসোটোপ নিয়েও আমাদের মাথা ব্যথা নাই, আমরা যাব আনস্টেবল আইসোটোপ বা রেডিও আইসোটোপ। তো আইসোটোপকে আমরা কিভাবে লিখি তোমরা জানো, যে কোনো একটা কম্পাউন্ড হাইড্রোজেন উপরে 1 নিচে 1, নরমালি রেডিও আইসোটোপ লিখতে গিয়ে উপরে মাস নাম্বার লেখা হয়, ভর সংখ্যা লেখা হয় উপরে, ভর সংখ্যা উপরে, নিচে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। সো কিভাবে লেখা হয় তোমরা জানো। এখানে দেখো C12, C13, C14, এর ভিতরে স্টেবল হচ্ছে প্রথম দুইটা, C12 আর C13, C14 হচ্ছে আনস্টেবল। আর আনস্টেবল আইসোটোপকে বলি আমরা রেডিও আইসোটোপ। আনস্টেবল আইসোটোপটাই রেডিও আইসোটোপ। আমরা এই কোর্সে মূলত পড়বো এই রেডিও আইসোটোপ নিয়ে। তাইলে রেডিও আইসোটোপ কাকে বলবো? Isotope that are আনস্টেবল not, আইসোটোপ গুলো। isotope that are not stable and emit radiation. আর স্টেবল না যেটা, এটা স্টেবল হইতে চাইবে, আর স্টেবল হইতে চাইতে গিয়ে সে রেডিয়েশন ইমিট করবে। আর এই যেহেতু রেডিয়েশন ইমিট করে, কি রেডিয়েশন করে, কিভাবে করে, এগুলোর প্রপার্টিজ কি, সব আমরা আগামী ক্লাসে পড়বো। সো রেডিও আইসোটোপ গুলো আনস্টেবল এবং রেডিয়েশন ইমিট করবে। সো আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য তোমরা তোমাদের ইয়েতে চ্যাট বক্সে যাও, চ্যাটে গিয়ে প্রত্যেকের আইডি 2 মিনিট সময়, এর ভিতরে তোমাদের আইডিটা হচ্ছে রেডিও আইসোটোপ। সো রেডিও আইসোটোপ আন্ডারগোজ স্পন্টেনিয়াস ডিকে এন্ড ইমিট রেডিয়েশন অ্যাজ ইটস ডিকে। তোমার যদি কোনো রেডিও আইসোটোপ থাকে, এটা 24 ঘন্টা, মানে এমন কোনো সময় যাবে না এটার ডিকে হবে না, রেডিয়েশন ইমিট করা হবে না 24 ঘন্টায়। এটা টেম্পারেচারও ডিপেন্ডেন্ট না, ফিজিক্যাল কন্ডিশনেরও ডিপেন্ডেন্ট না। সো এক সময় রেডিয়েশন ইমিট করতে করতে এক সময় গিয়ে সে স্টেবল হয়ে যাবে। ডিউরিং দ্য ডিকে প্রসেস it become less radioactive over time and eventually become stable. Then once an atom reaches a stable configuration, it no longer gives off radiation. যখন স্টেবল হয়ে যাবে সে আর তখন আর রেডিয়েশন দিবে না, সে স্টেবল আইসোটোপ হয়ে যাবে। সো রেডিও অ্যাক্টিভিটি কাকে বলবো আমরা? এই রেডিয়েশনের যে কাজটা, এটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। অনেক সময় আলাদা ডেফিনেশন আসে, এই জন্য আমরা লিখে দিলাম। The spontaneous disintegration or decay of unstable nuclei to form stable nuclei accompanied with emission of certain radiation is called radioactivity. Spontaneous, স্বতঃস্ফূর্তভাবে, disintegration, ভাঙ্গন or decay of unstable nuclei to form stable nuclei accompanied with emission of certain radiation. আর আনস্টেবলটা স্টেবল হতে গিয়ে রেডিয়েশন ইমিট করবে, এই প্রসেসটাকেই আমরা বলি রেডিও অ্যাক্টিভিটি। আর রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে 3 টাইপের রেডিয়েশন বা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল ইমিট হয়, আলফা বিটা। আলফা বিটাকে আমরা রেডিয়েশন বলি না, গামাকে মূলত রেডিয়েশন বলি। আমরা আগামী ক্লাসে দেখাবো, আলফা বিটার প্রপার্টিজও পড়াবো। আলফা বিটা, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল আর গামা হচ্ছে রেডিয়েশন। এই 3 ধরনের রেডিয়েশন নিয়ে আমরা আগামী ক্লাসে আলাপ করব। আর রেডিয়েশনের ইউনিটও আমরা পরে আলাপ করব। রেডিয়েশনের রেডিও অ্যাক্টিভিটি মাপার জন্য একেবারে এসআই ইউনিট হচ্ছে বেকরেল। 1 বেকরেল হচ্ছে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। 1 সেকেন্ডে যদি একটা ভাঙ্গন হয় তাইলে এটাকে বলা হয় 1 বেকরেল। 1 বেকরেল, 1 বেকরেল। সো বেকরেল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি মাপার এক ধরনের ইউনিট। সো আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে features of radioactivity, important features of radioactivity. Radioactivity feature number 1 হচ্ছে radioactivity does not depends on external condition. মানে কোনো একটা ম্যাটারের, এটা কি প্রেসার, কেমন প্রেসারে আছে, টেম্পারেচার কেমন, মানে এই সমস্ত কন্ডিশনের উপর রেডিওঅ্যাক্টিভিটি ডিপেন্ড করে না। রেডিওঅ্যাক্টিভিটি ডাজ নট ডিপেন্ড অন এক্সটার্নাল কন্ডিশন।
and radioactivity does not depend on physical state. সাপোজ ধরো এক্স একটা মেটাল বা এক্স একটা কম্পাউন্ড, এটা রেডিও অ্যাক্টিভ। এটার যদি সলিড ফর্ম হয়, লিকুইড ফর্ম হয়, গ্যাসিয়াস ফর্ম হয়, পজিটিভ আয়ন হয়, নেগেটিভ আয়ন হয়, অক্সাইড ফর্ম হয়, মানে যে ফর্মেই থাকুক, ফিজিক্যাল স্টেট এটা যেমনই হোক, সলিড, লিকুইড, গ্যাসিয়াস অথবা আয়োনাইজড, যে ফর্মেই থাকুক, যে কোনো ফর্মেই এটা রেডিও অ্যাক্টিভিটি দেখাবে। এবং কোনো টেম্পারেচার, প্রেসার, এই সমস্ত এক্সটার্নাল কন্ডিশনের উপরেও রেডিও অ্যাক্টিভিটির অবস্থা চেঞ্জ হয় না। এই দুইটা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভিটির ফিচার। সো আজকের ক্লাস আমাদের এতটুকুই, বেসিক আমরা আলোচনা করলাম এবং ক্লাসের রেডিও আইসোটোপ, আগামী ক্লাসে আমরা তোমার রেডিয়েশন গুলা নিয়ে, আয়োনাইজিং রেডিয়েশন, আলফা, বিটা, গামা রেডিয়েশনের প্রপার্টিজ, ইন্টারাকশন উইথ ম্যাটার নিয়ে পড়বো আগামী ক্লাসে। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন, কোনো জানার কিছু আছে কিনা বলো। স্যার লাস্ট স্লাইডটা একবার দেখালে ভালো হতো। লাস্ট স্লাইড, জি দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখি পার্টিসিপেন্টস থেকে আমি নিয়ে নিব। আর তোমরা আমার ক্লাসের যেটা সিস্টেম তোমরা জানো, আমার তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু ছিল না, নাকি? আমাকে চেনো না তোমরা? জি স্যার। জি স্যার। তাহলে তো ওইটাও মনে থাকার কথা যে মহিউদ্দিন স্যার তো ক্লাসের ভিতরে প্রশ্ন ধরে, মনে আছে? জি স্যার। এটা তো খুব খারাপ কথা। আমরা বাড়িতে বসে আছি, এখনো আপনি প্রশ্ন ধরবেন? স্যার ওই জন্য বেঁচে গেছি। বেঁচে যাওয়ার তো সুযোগ নাই, আমি তো ধরবই। কারণ তোমরা যদি এগুলা না পড়ো তাইলে কিন্তু আগামী ক্লাসে এই পরের অংশ আরো আস্তে আস্তে কঠিন আসবে। তোমরা একটু একটু, এগুলা তো সব পারা জিনিস, আমি জানি যে নতুন খুব বেশি নাই, শুরুতে একটু আলোচনাগুলা তোমরা নতুন মনে হবে, আইএ থেকে এগ্রিকালচার এটার কাজ কি, এগুলা নিয়ে। আর বাকিগুলা তোমরা সবই জানো। তারপরেও একটু পরে রাখবা, একটু পরে না থাকলে আমাদের পরের ক্লাসে সমস্যা হবে। একটু পড়বে, আমি 5 মিনিট প্রশ্ন ধরবো। তোমাদের ক্লাস 9টায় না, তোমরা 8:50 ক্লাসে ঢুকে যাবা, কারণ আমরা সময় মতো একটু আগে থেকেই শুরু করব। পরে যেহেতু সময় নেওয়া যাবে না, 55 বেজে গেছে, আজকের ক্লাস আমি বন্ধ করে দিচ্ছি। পরের ক্লাস তোমরা একেবারে যাতে অন্তত 9টার আগে সবাই ঢুকে যাও।